আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লিটনস আইটি জব সলিউশন। আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে এই ভিডিওতে আমি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রিভিয়াস কোশ্চিন সলিউশন করব। সো চলুন শুরু করি আজকের ভিডিও। তো প্রথম যে কোশ্চেনটা এসেছিল, এখানে লিনাক্স কমান্ড লিখতে বলেছিল, যেখানে তিনটা কমান্ড ছিল। প্রথম যেটা আছে সেটা লেখা ছিল হচ্ছে create 40 directories using a single command in the format titas 10 titas 20 titas 30 এইভাবে, অর্থাৎ একটা সিঙ্গেল লাইন কমান্ডের মাধ্যমে 40টা ডিরেক্টরি ক্রিয়েট করতে বলছে, যে ডিরেক্টরিগুলোর নাম হবে তিতাস 10 20 30 এইভাবে। তো এর যে কমান্ডটা সেটা হচ্ছে এই যে এইটা। আমরা জানি যে কোনো একটা ইন্ডিভিজুয়াল ডিরেক্টরি বা ফোল্ডার তৈরি করার জন্য আমরা mkdir লিখি, ঠিক এখানেও তাই। mkdir লেখার পরে জাস্ট এখানে 40টা কথা বলছে, এই জন্য তিতাস যেহেতু কমন, তো তিতাসটা লিখলাম। এরপরে হচ্ছে কার্লি ব্র্যাকেটের ভেতরে অন ডাবল ডট 40। তো এর মানে হচ্ছে 1 থেকে 40 পর্যন্ত এর মধ্যে একটা একটা করে লেখা আসবে এবং দেন এরপর একটা জিরো ইনক্লুড হবে, অর্থাৎ এটা একটা লুপের মতো, 1 থেকে 40 পর্যন্ত লুপ। তো প্রথমে কি হবে, প্রথমে এই যে তিতাসের পরে TITAS, তিতাসের পরে এখান থেকে যেহেতু লুপের প্রথমে 1 নেবে এবং এরপরে জিরো আছে, জিরোটা অ্যাড হবে। এরপরে আবার লুপের পরের 1 ইনক্রিমেন্ট হওয়ার পর 2 হবে এবং এই জিরোটা নেবে। তো এইভাবে কিন্তু 40 পর্যন্ত আমাদের ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো এটা ছিল হচ্ছে ফার্স্ট যে লিনাক্স কমান্ড, সেটার অ্যান্সার। এরপরে সেকেন্ড যে কমান্ডটা ছিল সেটা বলছে যে চেক ডাজ দ্য ওয়েবসাইট অফ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ইজ রিচেবল, অর্থাৎ তিতাস গ্যাসের যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা রিচেবল কি না এটা কিভাবে চেক করবো আমরা লিনাক্স কমান্ডের মাধ্যমে। এখানে কিন্তু বইয়ের একটা টেকনিক খাটাইছে। আপনি তিতাস গ্যাসের যদি ওয়েবসাইটের নাম না জানেন তাহলে কিন্তু এই কমান্ডটা লিখতে পারবেন না, যদিও কমান্ড অনেক সহজ। তো এটা লেখার জন্য আমরা জানি তিতাসের ওয়েবসাইট হচ্ছে www.titasgas.gov.bd। তো এর আগে তার শুধু পিং লিখে এটাকে লিখে এন্টার দিলে কিন্তু আমরা রিচেবল কিনা দেখতে পারবো। তো এরপরে যে কোশ্চেনটা ছিল যে কপি অল দ্য HTML ফাইলস ফ্রম ডকুমেন্টস ডিরেক্টরিজ টু তিতাস ডিরেক্টরিজ। তিতাস ইজ দ্য প্যারেন্ট ডিরেক্টরি অ্যান্ড ডকুমেন্টস ইজ দ্য সাব ডিরেক্টরি অফ ইউর কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিজ। অর্থাৎ আগে দেখুন যে অ্যান্সারটা না দেখে এই যে এখানকার চিত্রটা দেখুন। তো আমি এই যে এই অ্যাশ কালারের যে সার্কেলটা আছে, এই সার্কেলের মধ্যে ধরলাম আমাদের হচ্ছে কার্সরটা আছে বা আমি কমান্ড লিখবো। এখানে বলছে তিতাস ইজ দ্য প্যারেন্ট ডিরেক্টরি, তার মানে এটা যদি একটা ডিরেক্টরি হয়, এর ঠিক আগের ডিরেক্টরি মানে ফোল্ডারের আগের ফোল্ডারটা হচ্ছে তিতাস বা প্যারেন্ট ডিরেক্টরি, এবং ডকুমেন্টস ইজ দ্য সাব ডিরেক্টরি, অর্থাৎ এই আমার অ্যাশ কালারের যে সার্কেলের মধ্যে সাব ডিরেক্টরি হচ্ছে ডকুমেন্ট নামে আর একটা ফোল্ডার। তো বলছে যে আপনার এই ডকুমেন্ট যে সাব ডিরেক্টরির যে যত প্রকার HTML ফাইল আছে এই ফাইলগুলো কপি করে প্যারেন্ট ডিরেক্টরি যে তিতাস আছে তিতাসের মধ্যে আমাকে রাখতে হবে। তো এই জন্য আমি এই যে আমার অ্যাশ কালারের যে ডিরেক্টরি আছে সেখানে আমার কি লিখতে হবে, সিপি। আমরা জানি কপির জন্য আমরা সিপি লিখি। এরপরে হচ্ছে আমরা যাব কি এখানকার সাব ডিরেক্টরিতে। তাহলে সাব ডিরেক্টরিতে গেলে কি করতে হবে, কারেন্ট ডিরেক্টরি পরে সাব ডিরেক্টরি লিখে একটা স্ল্যাশ দিলে আমরা সাব ডিরেক্টরিতে গেলাম। এরপরে স্টার ডট এইচটিএমএল, তার মানে হচ্ছে সাব ডিরেক্টরির সকল HTML ফাইল কোথায় রাখবো, তার আগের যে আমাদের প্যারেন্ট ডিরেক্টরি আছে সেখানে রাখবো। তো এই জন্য আমাদের এই যে ডাবল ডট স্ল্যাশ যে দিছি, আমি ডাবল ডট এরকম স্ল্যাশ দিছি, এটার মানে হচ্ছে একটা ডিরেক্টরি আগে যাবে। এরপরে একটা ডিরেক্টরি আগে, তো এখানে অনেকগুলো ফোল্ডার থাকতে পারে, তো এর মধ্যে তিতাস নামে যে ফোল্ডারটা তার ভিতরে এসে আমার HTML সব ফাইলগুলো এখানে পেস্ট হবে। তো আশা করি আপনারা কিন্তু বুঝতে পারছেন। এটা দেখেন আমি যেভাবে বললাম, আর একবার একটু ভিডিওটা ব্যাক থেকে টেনে দিয়ে দেখার চেষ্টা করেন, তাহলে আসলে বুঝতে পারবেন। তো এই ছিল হচ্ছে লিনাক্স কমান্ড। তো চলুন আমরা নেক্সট কোশ্চেনটি সলিউশন করার চেষ্টা করি। নেক্সট কোশ্চেনটা ছিল হচ্ছে রেগুলার এক্সপ্রেশন লেখা। এখানে বলা হয়েছে যে তিতাস গ্যাসের ডিসাইডেড টু গো ফর এ সিমেট্রিক কোডিং অফ দেয়ার কাস্টমার্স অ্যান্ড দে রিকমেন্ডেড দ্যাট দ্য কাস্টমার কোড ফ্রম নাও অন উইল কনসিস্ট অফ, অর্থাৎ কাস্টমারের যে একটা কোড নাম্বার থাকে, প্রত্যেকটা মিটারের যে কাস্টমার নাম্বার থাকে, এই কাস্টমার নাম্বারটা গঠন হবে একটা নির্দিষ্ট ফরম্যাটে, যেখানে কি হবে 3 লিটার্স আলফাবেট ডিস্ট্রিক্ট কোড বলবে, অর্থাৎ প্রথম যে 3টা লিটার থাকবে সেই লিটার দ্বারা ডিস্ট্রিক্ট বোঝাবে, যেহেতু তিতাস গ্যাস হচ্ছে গাজীপুর এবং ঢাকা সেই সাথে নারায়ণগঞ্জের মধ্যে আছে। এরপরে ঠিক তার ইমিডিয়েট পরের যে 5টা ডিজিট থাকবে এটা হচ্ছে কাস্টমার সিরিয়াল নাম্বার, তার প্রথম ডিজিট অবশ্যই 0 হবে না, ঠিক আছে। এবং এরপরে স্টেপ কি আছে, সিঙ্গেল ডিজিট কাস্টমার টাইপ, অর্থাৎ তারপরে হচ্ছে একটা ডিজিট থাকবে যেটাকে কাস্টমার টাইপ বোঝানো হয় এবং যেটা 0 থেকে 5 পর্যন্ত নেবে, এবং সব শেষে
এই ডি, ই অথবা এফ থাকবে, এর যে কোনো একটা। তো এই হচ্ছে কন্ডিশন। তো আমরা জানি যে রেগুলার এক্সপ্রেশন লেখার জন্য এই যে এটা হচ্ছে আমার রেগুলার এক্সপ্রেশনের বডি, ঠিক আছে, এর মধ্যে আমরা লিখবো। এখন বলছে কি, প্রথমে আসি আমরা যে 1 নাম্বার কি বলছে, 3 লিটার্স আলফাবেটিক ডিস্ট্রিক্ট কোড, অর্থাৎ প্রথম 3টা লিটার হবে আলফাবেটিক। তো আমরা আলফাবেটিক কি জানি, আমরা ক্যাপিটাল লিটারে হতে পারে, স্মল লিটারে হতে পারে, এটা যেহেতু বলে নাই, সো আমাদেরকে দুটাই কি লিখতে হবে, দুটাই লিখলাম। এবং থার্ড ব্র্যাকেট দিলাম, তার মানে কি হচ্ছে, এখান থেকে আমাদের এখন যে দিলাম আমি, এর মানে হচ্ছে যে এখান থেকে হয়তো স্মল লিটারের অথবা ক্যাপিটাল লিটারের যে কোনো একটা দিবে, কিন্তু আমার তো দরকার হচ্ছে 3 লিটার্স। এই জন্য কার্লি ব্র্যাকেটের মধ্যে 3 লিখতে হবে। কার্লি ব্র্যাকেটের কাজটাই হচ্ছে এটা, যে তার প্রিভিয়াস যে স্ট্রিং আছে, স্ট্রিং এর মধ্যে 3টা স্ট্রিং নেবে, যে কোনো 3টা স্ট্রিং নেবে, ঠিক আছে। তাহলে আমার প্রথমটা হয়ে গেল, তো ফার্স্ট 3 অ্যালফাবেট লিটার হয়ে গেল। এরপরে হচ্ছে কি, এরপরে ঠিক 5টা ডিজিট হবে কাস্টমার সিরিয়াল নাম্বার, তার ফার্স্ট ডিজিট 0 হওয়া যাবে না। তো ফার্স্ট ডিজিট যেহেতু 0 হওয়া যাবে না, তাহলে কি হবে আমার, সরি, এখানে থার্ড ব্র্যাকেট হবে, ফার্স্ট ডিজিট 0 হওয়া যাবে না, তাহলে 1 থেকে 9 পর্যন্তের মধ্যে যে কোনো একটা হতে হবে, ঠিক আছে। এরপরে বাকি 4টা ডিজিট থাকলো, তাই না, 4টা ডিজিট কি হবে, 0 থেকে 9 পর্যন্ত হতে পারে, ঠিক আছে, 0 থেকে 9 পর্যন্ত হতে পারে, কিন্তু এটা তো 4 ডিজিট হওয়া লাগবে। ঠিক একইভাবে এটা যেমন আমরা 3 ডিজিট নিলাম, এখানে আমার 4 ডিজিট হতে হবে, এই জন্য 4 লিখলাম, ঠিক আছে। তার মানে এটা আমার কিন্তু শেষ। এরপরে বলতেছে যে তারপরে একটা সিঙ্গেল ডিজিট থাকবে, যেটা কাস্টমার টাইপ বোঝাবে এবং যেটা 0 থেকে 5 পর্যন্ত হতে পারে। ঠিক এরপরে আমার লিখতে হবে হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত সিঙ্গেল ডিজিট। এখানে কিন্তু দেখুন এরপরে কার্লি ব্র্যাকেট দিয়ে কিন্তু কিছু লিখলাম না, যেহেতু একটাই বসবে 0 থেকে 5 এর মধ্যে। এরপরে বলছে যে সব শেষে লাস্ট ক্যারেক্টার হবে ডি, ই এবং এফ এর মধ্যে যে কোনো একটা। এই জন্য ডি থেকে এফ পর্যন্ত যেহেতু একই সিকোয়েন্স আছে, যদি আমার এরকম থাকতো যে এ, পি এন্ড ই, তো এটা কিন্তু সিকোয়েন্স না, এর মধ্যে যে কোনো একটা, তাহলে আমরা এভাবে লিখতাম, থার্ড ব্র্যাকেট দিয়ে এ লিখে অর পি অর ই লিখতাম, হ্যাঁ, এভাবে লিখতাম আমরা। এরপর এখানে হট দিতাম। হট বলতে বোঝাচ্ছে কি, যে এখানে দেখেন অপশনাল কিন্তু বলছে, অপশনাল মানে কি, লাস্ট ক্যারেক্টার এগুলো থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে এই হট দ্বারা বোঝা হচ্ছে এর মধ্যে যে কোনো একটা থাকতে পারে অথবা নাও থাকতে পারে, ঠিক আছে। তো এইভাবে লেখা হয়। তো এইটা মূলত হচ্ছে আমি যেভাবে ব্যাখ্যা করলাম, মূলত রেগুলার এক্সপ্রেশনটা লিখতে হয় এইভাবে। এবং এর শর্টকাট কোডগুলো কিন্তু আমরা এই যে এই ফিগারগুলো দেওয়া আছে, আপনারা দেখে বুঝতে পারবেন। যেমন এখানে আমরা এই যে এই চিহ্নটা লিখি কিভাবে, এই চিহ্নটা লিখে হচ্ছে, যেমন বলছে যে ডিনোট দ্য বিগিনিং অফ দ্য রেগুলার এক্সপ্রেশন, অর্থাৎ যদি বলতো যে কাস্টমার নামের শুরুতে অবশ্যই কি হবে, তিতাস লেখা থাকতে হবে, তাহলে আমরা এখানে এইভাবে লিখতাম, এরকম টান দেওয়ার পরে এই যে চিহ্ন দিয়ে টি আই টি এস, তিতাস লিখতাম, ঠিক আছে। আবার যদি বলতো যে না, শেষে এই তিতাস লেখা থাকতে হবে, তাহলে আমরা এইভাবে লিখতাম, টি আই টি এস লেখার পরে এখানে একটা ডলার চিহ্ন দিতাম, ঠিক আছে, এইভাবে লিখতাম আমরা শেষে গিয়ে। তো আমরা এই যে থার্ড বাকেটের কাজ দেখলাম। তারপরে ফার্স্ট বাকেট কি বলছে দেখেন, যে প্যারেনথেসিস যেটা আছে, চেক ফর স্ট্রিং ক্রিয়েট এন্ড স্টোর ভেরিয়েবলস। হট তো দেখলাম আমরা অপশনাল ইউজ করার জন্য ব্যবহার করা হয়, এবং প্লাস যদি কোনো জায়গায় আমি দিতাম, প্লাস বোঝাচ্ছে হচ্ছে যে কোনো একটা নেবে অথবা একাধিক নিতে পারে, ঠিক আছে। যেমন এখানে আমরা 3টা ইউজ করলাম, ঠিক না, তাই আমি যদি এখানে এই যে কার্লি ব্র্যাকেটের মধ্যে 3 না দিয়ে এখানে আমি প্লাস দিতাম, তাহলে কি হতো, এই আগেরটার কি হতো, যে কোনো একটা অথবা 3টাই নিত। আবার যদি আমি এখানে স্টার দিতাম, এই যে যেমন স্টার আছে, এখানে যদি আমি স্টার দিতাম, তার মানে কি, যে এর আগের যে কোনো একটা নিত অথবা কোনোটাই নিত না, অথবা ইচ্ছা মতো নিত, ঠিক আছে। তো এভাবে কিন্তু এইগুলো কাজ করে। তো আপনারা এগুলো একটু পড়বেন। এবং এর বাহিরে এই যে আরেকটা ছবি আছে দেখুন, এই ছবিটা, এই 2টা পেজ যদি আপনারা একটু মনোযোগ দিয়ে পড়েন, এখানে কিন্তু সব ডিটেইলস লেখা আছে, লাইন বাই লাইন আসলে পড়ার দরকার নাই, আপনার লাইন বাই লাইন পড়লে বুঝতে পারবেন আর কি। তো এগুলো একটু স্টাডি করার চেষ্টা করবেন, তাহলে নেক্সট টাইম যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু আপনারা সহজেই পারবেন। কারণ এই রেগুলার এক্সপ্রেশন কিন্তু বিভিন্নভাবে কোশ্চেন আছে, যেমন ওই যে আপনার জাভা স্ক্রিপ্টের মধ্যে কিন্তু আসে যে হলো আপনার ফোন নাম্বার ভেরিফাইড করার জন্য অথবা ইমেল ভেরিফাইড এর রেগুলার এক্সপ্রেশন লিখুন, এগুলো কিন্তু আপনারা সুন্দরভাবে বানায় লিখতে পারবেন যদি এই নিয়মগুলো আপনারা জেনে থাকেন। তো চলুন আমরা নেক্সট কোশ্চেনটা সলিউশন করার চেষ্টা করি। নেক্সট কোশ্চেন আসছিল হচ্ছে, এরকম একটা প্রোগ্রাম দেওয়া ছিল এবং একটা ফাংশনের বডিটা ফাঁকা ছিল, এর মধ্যে ফাংশনের বডিটা লিখতে হবে। তো এটা বলা ছিল যে ফিল আপ ফাংশন বডি ইন সি প্রোগ্রাম টু ক্যালকুলেট এন এর পাওয়ার আর বাই ইউজিং রিকারশন, অর্থাৎ রিকারশন ব্যবহার করে পাওয়ার, আমরা জানি যে পাও ফাংশন একটা ফাংশন আছে, যে ফাংশনের মধ্যে যদি আমি এক্স আর ওয়াই লিখি, তার মানে হচ্ছে এক্স এতবার গুণ হবে, অর্থাৎ যদি এখানে এরকম হয় পি ও ডাব্লিউ পাও 2 3, তার মানে হচ্ছে 2 3 বার, 2 × 2 × 2 এইভাবে কাজ করে। তো এই পাওয়ার ফাংশনটার ভেতরে যে কাজটা, সেই কাজটা হচ্ছে আমরা এই পাওয়ার ফাংশন নামে একটা ইউজার ডিফাইন ফাংশন, এটা দিয়ে আমরা বডি লিখবো। তো এটা মূলত আসলে কাজ হয় কিভাবে, কাজ হয় হচ্ছে
যে ওয়াই পর্যন্ত এস কে আমরা মাল্টিপ্লাই করব, মানে ওয়াই সংখ্যক বার, তাই না? তার মানে কি, যে যতক্ষণ এটা যদি আমার এন আর আর হয়, তাহলে আর পর্যন্ত আমরা এন কে এন দিয়ে গুণ করব, ঠিক আছে? তাহলে আর যতক্ষণ পর্যন্ত আমরা জানি কি, এখানে যেমন টু আর থ্রি যদি হয়, টু তিনের জন্য একবার, তারপরে এই তিনকে যদি আমি এক কমায় যদি দুই লিখি, দুইয়ের জন্য আর একবার, এরপরে দুই থেকে এক কমায় যদি এক লিখি, আবার একের জন্য আর একবার, আবার এক থেকে এক বিয়োগ করে যখন জিরো হয় তখন ধরে নিলাম যে আর আমরা এখানে গুণ করব না। তো এই লজিকটাকে কাজে লাগিয়ে আমরা এই প্রবলেমটা সলভ করবো। অর্থাৎ এই যে আর এর মানটা আমরা এক করে কমাবো, কমিয়ে কমিয়ে যখন দেখবো আমরা জিরো, তখন আর কি করবো না, গুণ করবো না। তো এই জন্য আমরা স্বাভাবিকভাবে যদি আমি রিকারশন ইউজ না করি, তাহলে কি হতো, যে যতক্ষণ পর্যন্ত আর এর মানটা জিরো না হয়, ততক্ষণ পর্যন্ত রেজাল্ট একটা ওয়ান ধরে নিলাম আমি। ওয়ান কেন ধরে নিচ্ছি আমি, এর সঙ্গে যদি আমি ওয়ান গুণ করি তাহলে কিন্তু ফলাফল কোনো চেঞ্জ নাই। সো এই জন্য আমি রেজাল্টের সাথে ওয়ান অ্যাসাইন করে রাখছি আগে। তাহলে রেজাল্টের সঙ্গে আমার কি হচ্ছে, একবার এন গুণ হলো, এরপরে আবার আর একবার কমবে, কমার পরে আবার এখানে চেক দিবে সে জিরো হয়েছে কিনা, না, তখন আবার আর একবার গুণ হলো, এরপরে আবার আর এক কমার পরে আবার কি হবে, এখানে চেক দেবে। তো এইভাবে মূলত কাজ করে। তো এখন এটা যদি আমি রিকারশনের মাধ্যমে লিখি, তো এই কোডটা আসলে রিকারশন কিভাবে আমরা কনভার্ট করবো, তো রিকারশন কনভার্ট করবো হচ্ছে, তো যেহেতু আমার রিকারশন ফাংশনটা কি হয়, একটা ক্রাইটেরিয়া থাকে, যে ক্রাইটেরিয়াকে ফুলফিল না করলে রিকারশন ফাংশনটা রিটার্ন করবে জিরো বা রিটার্ন অন করবে, এরকম একটা আমরা কন্ডিশন খুঁজি। তো কন্ডিশন যেহেতু আমরা পেলামই যে সে জিরো চেক করবে, নট ইকুয়াল টু জিরো, তো এই জন্য ইফ আর নট ইকুয়াল টু জিরো, যতক্ষণ তো আর জিরো না হবে ততক্ষণ কি কাজ করবে, এন এর সঙ্গে আমি এই আবার ওই ফাংশনকে আমি গুণ করে দিলাম, যার প্যারামিটার হচ্ছে এন ইন্টু আর মাইনাস ওয়ান, অর্থাৎ আর মাইনাস ওয়ান একবার করে করে গুণ হবে। তার মানে ধরুন আমি যদি চিন্তা করি যে এন ইকুয়াল টু টু অ্যান্ড আর ইকুয়াল টু থ্রি, তাহলে এই ফাংশনটা কিভাবে কাজ করতেছে দেখুন, যে শুরুতে আমার এখানে যখন আসবে, এই যে এখানে আপনি তো ইনপুট নিলেন, আমি টু আর থ্রি ইনপুট দিলাম, দেওয়ার পর এখানে এই টু আর থ্রি নিয়ে কিন্তু এই ফাংশনটা কল হলে এখানে চলে আসবে। তো এন এর মান হলো টু এবং আর এর মান হলো থ্রি। এখন এই জায়গায় কাজ করবে কি হবে, দেখতেছে যে আর কি জিরো, যেহেতু আর এর মান থ্রি, তাহলে জিরো না, তার মানে এখানে আসবে, এখানে আসার পরে কি হবে, যে এইখানে এই কাজটা হবে। এই কাজটা মানে কি, এর মান হচ্ছে সরি টু, তাহলে টু ইন্টু পি ও ডাব্লিউ পাও লিখে, তাহলে এখানে এন এর মান টু আছে, আর এর মান কি হবে, এবার এক কমবে, তাই না? এক কমার পরে হলো টু হলো, ঠিক না? এরপরে যখন এটা হলো, তখন এটা নিয়ে আবার এখানে কল হবে, কল হওয়ার পরে আবার এখানে কি আসবে, টু ইন্টু, আবার এই যে টু আসলো এখানে, এই যে আবার এখানকার এই যে টু এখানে আসলো, আসার পরে পাও টু অন হলো, ঠিক আছে? এরপরে আবার কি হলো, আবার এখানে কল হলো, কল হওয়ার পরে টু আর অন নিয়ে আসলো, আসার পরে এই টু কাজ আবার হবে। তাহলে আমার এটা যা আছে তাই ছিল, টু ইন্টু টু ইন্টু এন, এই দুইটা লিখলাম, আর একটা টু আমরা এখানে এই এন এর জন্য দিলাম। এরপরে এখানে এটা হলো, এটা নিয়ে আবার যখন কল হবে, কল হওয়ার পর দেখবে, এখন যখন আমি দেখলাম যে এবারে তো জিরো আসতেছে, এই যে এখানে যেহেতু জিরো আসলো, তো যখন জিরো হলো তার মানে আমার কি রিটার্ন অন করবে, তাহলে রিটার্ন এইটুকুর জন্য পুরোটার জন্য আমার রিটার্ন অন হবে। তাহলে এখানে আমার থাকলো কি, টু টু ইন্টু টু ইন্টু ওয়ান, তার মানে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু ওয়ান, এইটা হবে। এবং এইটাই মূলত কি হবে, আমার এভাবে কাজ করবে। তো আশা করি আমরা বুঝতে পারছি। তো চলুন আমরা নেক্সট কোশ্চেনটি সলিউশন করার চেষ্টা করি। নেক্সট কোশ্চেন ছিল হচ্ছে, কনসিডার আলফাবেটিক অর্ডার ট্রাভার্স অফ দ্য ফলোইং গ্রাফ, শো ডিএফএস এন্ড বিএফএস ট্রাভার্স অর্ডার অফ দ্য গ্রাফ। অর্থাৎ এই যে একটা গ্রাফ দেয়া আছে, তো এই গ্রাফ থেকে আমার ডিএফএস কিভাবে কাজ করে এবং বিএফএস কিভাবে কাজ করে এটা আমরা দেখবো। অর্থাৎ ডিএফএস এর মাধ্যমে ট্রাভার্স করলে কি কি পাওয়া যায় এবং বিএফএস এর মাধ্যমে ট্রাভার্স করলে কি কি পাওয়া যায়। তো প্রথমে আমরা ডিএফএস দেখি। তো ডিএফএস আমরা জানি স্ট্যাকের মতো করে কাজ করে। সেটা হচ্ছে যে আমি প্রথমে এই যে স্ট্যাক আমি নিয়েছি, স্ট্যাকে আমার ফার্স্ট স্টেপে কি হচ্ছে, স্টার্টিং নোড যেহেতু এস, তাহলে আমি এস থেকে শুরু করতে চাচ্ছি, তাহলে এস কে আমি কি করলাম, স্ট্যাকের মধ্যে রাখলাম। এরপরে দ্বিতীয় স্টেপে কি করতেছি, আমি এস এর আলফাবেটিক অর্ডারে আমরা কি করব, ঢুকবো। তাহলে এস এর মধ্যে আমার প্রথমে কোনটাতে যাব, এ তে যাব, ঠিক আছে? তো এই জন্য আমি কি করলাম, এস এর মধ্যে আবার এ কে, স্ট্যাকের মধ্যে আমি এ কে নিয়ে আসলাম। এরপর তৃতীয় স্টেপে কি হবে, এর হচ্ছে নেইবার কি আছে, এর নেইবার এস হচ্ছে এস এবং ডি, যেহেতু এস আমার একবার আসেই বাট ডি নাই, এই জন্য আমি ডি কে অ্যাড করলাম এখানে। 4 নাম্বার স্টেপে এসে ডি আমার হচ্ছে নেইবার কে কে আছে, ডি নেইবার আছে হচ্ছে এ বি এন্ড সি, যেহেতু এ আমি একবার ইনসার্ট করছি, এখন বি এবং সির মধ্যে ইনসার্ট করব কোনটা, বি এবং সির মধ্যে ইনসার্ট করব হচ্ছে আমার
এই দুটোর মধ্যে কিন্তু দেখুন, এই দুটোর মধ্যে কিন্তু আমি বিও করতে পারি, সিও করতে পারি। হ্যাঁ, ধরুন আমি সি করলাম, যদি এখানে বি করাটা সবচেয়ে বেস্ট ছিল, তো আমি এখানে সি করছি, তো আমি এখানে সি অ্যাড করলাম। সি অ্যাড করার পরে এখন আমি যেটা করব যে এরপরে এই স্টেপে আসার পরে দেখলাম সির আমার হচ্ছে নেইবার কি, সি নেইবার হচ্ছে ডি এবং এস। যেহেতু আমার সি নেইবার দুটোই আমরা অ্যাড করে ফেলছি, এই জন্য আমার সি কে পপ করব। এখানে সি পপ করলাম, এই যে পপ করে আমি এখানে রাখলাম, ঠিক আছে। এরপরে সি পপ করলে নিচে থাকলো ডি, তাহলে ডি আর নেইবার কি আছে, বি আছে, এই জন্য আমি বি কে অ্যাড করলাম। অ্যাড করার পরে এখন কি করব আমরা, এই স্টেপে বি থেকে আমাদের বি নেইবার কে, বি নেইবার হচ্ছে ডি এবং এস, যেহেতু ডি এবং এস আছে তাহলে বি কে আমি পপ করব। বি কে পপ করলাম, করার পরে আবার আমি কি পাবো, ডি পাবো। এখানে ডি কে আমি যখন আসবো তখন দেখবো যে কি ডি এর সব নেইবার আমার অ্যাড হয়ে গেছে, তো আমি ডি কে পপ করব। ডি কে পপ করলাম, লিখলাম। এরপরে আবার কি দেখবো আমরা, এখানে এ আছে, তাহলে এর আমার সবগুলো নেইবার অলরেডি হয়ে গেছে ভিজিটেড, এই জন্য আমরা এ কে পপ করলাম, এই যেখানে এ কে পপ করলাম। এরপরে আমরা কি করব, এস আছে, এস এর যেহেতু সবগুলো নেইবার ভিজিটেড হয়েছে এই জন্য আমরা এস কে পপ করলাম, ঠিক আছে। এখন আমরা যেটা করব যে এই যে স্ট্যাকের যে সিকোয়েন্সটা আমরা পপ করলাম, তো আমরা জাস্ট উল্টা দিক থেকে আমরা এখানে লিখে দেবো রেজাল্টটা, অর্থাৎ এস থেকে এ ডি বি সি, এস এ ডি বি সি, ঠিক না। এটাই হচ্ছে আমাদের ডিএফএস এর ট্রাভার্সের অ্যান্সার। অর্থাৎ দেখুন যে এখানে এস থেকে কই যাবে, এস থেকে যাবে হচ্ছে এতে যাবে, এতে যাবে হচ্ছে ডি, ডির পরে যাবে হচ্ছে বি, এবং আবার ব্যাকট্র্যাক হয়ে এখান থেকে আসবে হচ্ছে সি। তো এখানে কিন্তু একটা জিনিস আমরা বুঝলাম যে ডিএফএস কিন্তু একটা ব্যাক ট্র্যাকিং অ্যালগরিদম ইউজ করে কাজ করে। এবার আমরা দেখবো বিএফএস। বিএফএস কিভাবে কাজ করে, বিএফএস আমরা জানি হচ্ছে কিউ নিয়ে কাজ করে, এবং কিউ এর আমরা জানি একটা ফ্রন্ট থাকে এবং একটা রিয়ার থাকে। তো ফ্রন্ট কোনটা রিয়ার কোনটা আমরা জানি যে যেদিক দিয়ে আইটেম ইনসার্ট হয় সেটাকে রিয়ার বলে। এটা হচ্ছে রিয়ার এবং এটা হচ্ছে ফ্রন্ট। তো আমি এই যে এক নাম্বারে দেখুন এই যে ইনিশিয়ালি যেটা আছে সেখানে আমি একটা স্টার্টিং ভার্টেক্সটা আমি এখানের মধ্যে অ্যাড করলাম। তো যখন আমি স্টার্টিং ভার্টেক্সটা অ্যাড করলাম তখন আমার ফ্রন্ট এবং রিয়ারের মান কত, ফ্রন্ট এবং রিয়ারের মান কিন্তু দুটোই সেম এবং সেটা হচ্ছে 1। এরপরে এস এর যে হলো নেইবার বা যেহেতু বিএফএস কিভাবে কাজ করে, লেভেল ওয়াইজ কাজ করে, তাহলে এস এর নেইবার হচ্ছে এ বি সি। তাহলে আমি এস কে প্রথমে আমি কি করব, পপ করব। তো এস কে যখন আমি পপ করলাম, করার পর আমি এস এর নেইবার গুলোকে ঢুকালাম এ বি এন্ড সি, তখন আমার এই যে ফন্ট এবং রিয়ারের মান কত, ফন্ট এবং রিয়ারের মান হচ্ছে ফন্টে 1 বাড়বে 2 হবে এবং রিয়ার হবে হচ্ছে 1 2 3 4, ঠিক আছে। এখানে 2, ফন্ট 2 এবং রিয়ার হচ্ছে 4। এরপর আমরা কি করব, এই যে ফন্টের যে আমার এ আছে এই এ কে আমি পপ করলাম, করার পর আমি হচ্ছে এখানে লিখলাম, লেখার পরে এখন এ যে আছে এই এর আপনার নেইবার কে কে আছে, এর নেইবার কিন্তু দেখুন যে ডি আছে কিন্তু, ঠিক আছে, ডি। তাহলে আমি ডি কে অ্যাড করলাম, করার পরে কি হলো, এখন আমার ফন্ট আর ডি এর কত হবে, ফন্ট এ কে যেহেতু উঠে গেল, যাওয়ার পরে আমার এখানে ফন্ট হলো 3 1 2 3 এবং রিয়ার হলো 1 2 3 4 5, রিয়ার হলো 5, তো এই যে রিয়ার হচ্ছে 5। ঠিক আবার আমি কি করব, বি কে পপ করব। বি কে পপ করলে বি নেইবার কে আছে, এস এবং ডি আছে। এস এবং ডি যেহেতু আমার অলরেডি আছে সো আমরা অ্যাড করব না, এবং বি কে আমরা পপ করলাম। পপ করার পরে এখানে ফন্ট রিয়ার কি হবে, ফন্ট রিয়ার হবে হচ্ছে ফন্ট 4 হবে এবং রিয়ার হবে হচ্ছে 5। এরপরে আমরা কি করব, এখানে আমরা সি কে সরাবো। সি কে যদি আমি সরাতে চাই, সি কে সরাতে গেলে কি করা লাগতেছে, যে সির আমার অ্যাডজাসেন্স আছে কিনা বা নেইবার আছে কিনা, তো সির কিন্তু নেইবার আমার হচ্ছে নাই, কারণ আমার ডি অলরেডি আছে, এস অলরেডি আছে। তাহলে আমি সি কে পপ করলাম, তারপর ফন্ট এবং রিয়ার কি হবে, ফন্ট হবে হচ্ছে 1 2 3 4 5 এবং রিয়ারও হবে হচ্ছে 5। এরপর আমরা 5 নাম্বার স্টেপে এসে কি করব, আমরা ডি কে আমরা পপ করব। ডি কে পপ করলে আমার ফন্ট এবং রিয়ার কত হবে, 6 6 হবে, এবং এই অবস্থা আমাদের এটা ট্রাভার্স হলো। এবং বিএফএস এর ক্ষেত্রে ট্রাভার্স কি হচ্ছে, এস এ বি সি এন্ড ডি। দেখুন যে বিএফএস এর ক্ষেত্রে হচ্ছে দেখুন এস এ বি সি এবং ডি, তার মানে কি যে লেভেল ওয়াইজ হলো। তো চলুন আমরা নেক্সট কোশ্চেনটি সলিউশন করার চেষ্টা করি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে, যেটা বলা হয়েছিল যে সাপোজ ইউর কোম্পানি ইজ ডেভেলপিং এ ওয়েব অ্যাপ্লিকেশন ফর দ্য রেজিস্ট্রেশন অফ ভ্যাকসিন, দ্য এক্সপেক্টেড নাম্বার অফ রিকোয়েস্ট টু দ্য ওয়েব সার্ভার ইজ অ্যাবাউট 1000 রিকোয়েস্টেড পার্সন, অর্থাৎ প্রতি সেকেন্ডে আপনার ওয়েব অ্যাপ্লিকেশনে 1000 রিকোয়েস্ট আসে। তাহলে যে ইউ আর টেস্টিং ওয়েদার দ্য ওয়েব অ্যাপ্লিকেশন ক্যান হ্যান্ডেল 1000 রিকোয়েস্ট পার সেকেন্ড, হোয়াট ইজ দ্য নেম অফ দিস টেস্ট, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা 1000 রিকোয়েস্ট পার সেকেন্ড সে হ্যান্ডেল করতে পারে কিনা, এটা আমরা কি টেস্ট করব। তো এইটা আমরা টেস্ট করতে পারি কিভাবে, পারফরমেন্স টেস্ট করতে পারি, অর্থাৎ 1000 রিকোয়েস্ট দেওয়ার পর দেখতে পারি তার আসলে পারফরমেন্সটা কেমন আছে, সে কি রিলায়েবল কিনা, সে স্কেলেবল কিনা, অথবা তার স্পিডটা কেমন আছে। অথবা আমরা
লোড টেস্ট করতে পারি। ঠিক আছে, লোড টেস্ট করতে পারি মানে কি, সে হচ্ছে কতটুকু লোড নিতে পারে, অর্থাৎ সর্বোচ্চ কতটুকু রিকোয়েস্ট নিতে পারে, তো আমরা লোড টেস্ট করতে পারি। এরপরে যে কোশ্চেনটা ছিল যে দ্য সিস্টেম ক্যান হ্যান্ডেল 1000 রিকোয়েস্ট পার সেকেন্ড, নাও ইউ আর টেস্টিং টু ফাইন্ড আউট ম্যাক্সিমাম নাম্বার অফ রিকোয়েস্ট দ্য ওয়েবসাইট ক্যান হ্যান্ডেল পার সেকেন্ড। অর্থাৎ ধরে নিলাম যে 100 রিকোয়েস্টের বেশি সে হ্যান্ডেল করে, বাট হচ্ছে সর্বোচ্চ কতটা হ্যান্ডেল করতে পারবে, এটা আমি কোন টেস্ট করতে পারবো, এটা আমরা টেস্ট করার জন্য আমরা স্ট্রেস টেস্ট লাগবে। স্ট্রেস টেস্টটা আমাদের কি বোঝায়, যে ম্যাক্সিমাম কতটা লোড নিতে পারবে সেটাকে আমরা চেক দিই। তাহলে লোড টেস্ট এবং স্ট্রেস টেস্টটা দেখলাম প্রায় একই রকম, তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে লোড টেস্ট হেল্পস ইউ আন্ডারস্ট্যান্ড হাউ এ সিস্টেম বিহেভিয়ার্স আন্ডার অ্যান এক্সপেক্টেড লোড, অর্থাৎ যে এক্সপেক্টেড লোডটা আছে তার যদি কম দিই আমরা তখন কিভাবে বিহেভ করে। এবং স্ট্রেস টেস্ট হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য আপার লিমিট অফ দ্য সিস্টেমস ক্যাপাসিটি ইউজিং এ লোড বিয়ন্ড দ্য এক্সপেক্টেড ম্যাক্সিমাম, অর্থাৎ সর্বোচ্চ লোড দিলে, অর্থাৎ সে যা সহ্য ক্ষমতা যার তার চেয়ে বেশি যদি আমি লোড দিই তাহলে কি হবে সেটা আমরা দেখার জন্য স্ট্রেস টেস্ট ইউজ করে থাকি। তো এই হচ্ছে আমাদের এই কোশ্চেনটা। এরপরে আর একটা কোশ্চেন ছিল যে সাপোজ ইউ হ্যাভ ফাউন্ড এ বাগ ইন দ্য ওয়েব অ্যাপ্লিকেশন এন্ড ফিক্স দ্য বাগ, নাও ইউ আর টেস্টিং ওয়েদার ফিক্সিং দ্য বাগ ইন্ট্রোডিউসড সাম নিউ বাগস, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টেস্টিং। অর্থাৎ একটা সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশনের আসলে কোনো বাগ যদি ধরা পড়ে সেটা আমরা কিভাবে দেখবো, এটা আমরা ইন্টিগ্রেশন টেস্টিং দিয়ে দেখতে পারি। কেননা ইন্টিগ্রেশন টেস্টিং হচ্ছে যে ইউনিট টেস্টিং গুলোকে এক জায়গায় করা, ইউনিট টেস্টিং প্রত্যেকটা ইউনিট টেস্টিং এর যদি রেজাল্ট ভালো হয়, অর্থাৎ কোনো সমস্যা না থাকে, তাহলে প্রত্যেকটা ইউনিটকে আমরা ইন্টিগ্রেট করে যে টেস্টটা করি এটা হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং। তো ইন্টিগ্রেশন টেস্টিং এর মাধ্যমে আমরা কি সিস্টেম অ্যাজ এ হোল তার হচ্ছে কোনো বাগ থাকলে সেটা আমরা দেখতে পারবো। তো এই জন্য 3 নম্বরের জন্য আমরা ইন্টিগ্রেশন টেস্টিং করব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলুন আমরা নেক্সট কোশ্চেনটা সলিউশন করার চেষ্টা করি। নেক্সট কোশ্চেন বলছিল হচ্ছে ড্র দ্য ডায়াগ্রাম অফ 3 লেয়ার আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কস ফর এ ক্লাসিফিকেশন টাস্ক. There are 3 input features and 4 classes. Use 2 neurons in the hidden layer. Ignore the bias units. হ্যাঁ, তো এটা আসলে বোঝার কিছু নাই, জাস্ট ফিগার ড্র করতে বলছে। তো এটা হচ্ছে ইনপুট লেয়ার। আমরা জানি যে একটা নিউরন 3টা লেয়ার থাকে, সেটা হচ্ছে ইনপুট লেয়ার, হিডেন লেয়ার এবং হচ্ছে আউটপুট লেয়ার। তো ইনপুট লেয়ারে তারা বলে দিয়েছে যে 3টা ইনপুট ফিচার থাকবে, তাহলে 3টা ইনপুট ফিচার দিলাম। এরপর হচ্ছে 4টা ক্লাস, মানে প্রত্যেকটা 2টা নিউরনের কথা বলছে এখানে, এই যে 4টা মিলে এটা একটা নিউরন এবং এটা একটা নিউরন, মানে এর মধ্যে যেটা থাকবে ইনপুট এবং আউটপুটের মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে হিডেন লেয়ার। বা যেহেতু 2টা নিউরন বলছে এবং ইচ নিউরনে হচ্ছে 4টা ক্লাস থাকবে, এই জন্য আমরা এখানে 4টা করে লিখলাম এবং আউটপুটে আরেকটা লেয়ার থাকবে। এখন যেহেতু বলছে দেখুন এখানে ইগনোর দ্য বায়াস ইউনিট, তো বায়াস ইউনিট আমরা সাধারণত এইভাবে লিখি এবং এর মধ্যে একটা ফাংশন লিখি। তো এই বায়াস ইউনিটগুলো ইগনোর করতে বলছে। সো আমরা ফিগারে ফার্স্ট টাইম যেটা দেখলাম সেটাই মূলত হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার ছিল। তো আমরা চলুন নেক্সট কোশ্চেনটা দেখার চেষ্টা করি। নেক্সট কোশ্চেন হচ্ছে যে ব্রেভলি এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ থ্রেশিং ইন টার্মস অফ অপারেটিং সিস্টেম। এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন। অপারেটিং সিস্টেমে আসলে থ্রেশিংটা কি? থ্রেশিংটা হচ্ছে একটা অকারেন্স যখন দেখবেন যে ঘন ঘন পেজ ফল্ট হচ্ছে, তো ঘন ঘন পেজ ফল্ট হলে সিস্টেমের কিন্তু পারফরমেন্স অনেক কমে যায় এবং এই সিচুয়েশনটাকে আমরা থ্রেশিং বলি। তো আমি শর্টকাট বললাম, আপনারা একটু একটু রিডিং পড়েন, পড়লে কিন্তু বুঝতে পারবেন যে আসলে থ্রেশিং গুলো কি। এটাও আমি স্কিপ করে যাচ্ছি, এখানে আসলে বোঝানোর কিছু নাই। সো চলুন আমরা নেক্সট কোশ্চেনটা সলিউশন করি। নেক্সট কোশ্চেন হচ্ছে এরকম একটা কোশ্চেন দেওয়া ছিল যে গিভেন অ্যান 100 মেগাহার্টজ ক্লক সিগন্যাল, ড্রাইভ এ সার্কিট ইউজিং টি ফ্লিপ ফ্লপস টু জেনারেট 50 মেগাহার্টজ অ্যান্ড 25 মেগাহার্টজ ক্লক সিগন্যালস, ড্র দ্য টাইমিং ডায়াগ্রাম ফর অল দ্য 3 ক্লক সিগন্যালস। তো আমরা টি ফ্লিপ ফ্লপ কিন্তু এখানে ড্র করলাম, যেহেতু আমরা একসাথে কি করব, আমরা 50 এবং 25 দেখবো, তাই না? আমি এখানে 3টাই দেখাইছি আর কি, এখানে আরো একটা আছে, অর্থাৎ 25-এর অর্ধেক যদি আমি এখানে দেখাতে চাই তাহলে আমার 3টা লাগবে। আর যদি আমি না দেখাই শুধু যদি এই কোশ্চেন অ্যান্সার লিখি তাহলে আমার এইটুকু আমি বাদ দেবো। f ইকুয়াল টু 1/t, এখন t ইকুয়াল টু কি হবে 1/f, তার মানে আমার টাইম স্লটটা হবে হচ্ছে 10 ন্যানো সেকেন্ডে। তাহলে 10 ন্যানো সেকেন্ডে এক একটা ফ্রিকোয়েন্সি হবে। তাহলে আমার প্রথমে আমি এই যে টাইমিং ডায়াগ্রামে যে লাইনগুলো এগুলো আমি কিন্তু 10 ন্যানো সেকেন্ড করে টানছি এবং এই যে ফার্স্ট যে ইনপুটটা এটা কিন্তু দেখুন এখান থেকে পর্যন্ত 10, এখান থেকে পর্যন্ত 10 হয়েছে, ঠিক না? তো এটা আমি ইনপুটে দিলাম, দেওয়ার পর যদি আমি কি করি, এই যে 50 মেগাহার্টজ ক্লক সিগন্যাল দেয় তাহলে কি হচ্ছে, এখানে যদি আমি 50 দেই 1/50, তার মানে কিন্তু আলটিমেটলি 20 ন্যানো সেকেন্ড হচ্ছে। অর্থাৎ 2 নাম্বার ফ্লিপ ফ্লপের আউটপুটে আমরা কি পাবো, 20 ন্যানো সেকেন্ড পর পর আমরা সিগন্যাল পাবো। এই জন্য দেখুন যে এখান থেকে হালকা একটু বাড়তে গিয়ে এই যে পুরোটা মিলে এই পর্যন্ত আমরা কিন্তু 50-এর ক্ষেত্রে এই পর্যন্ত পাইছি আমি, ঠিক আছে? আবার এখান থেকে 20 থেকে এই যে 40 পর্যন্ত, আবার 40 থেকে এই 60 পর্যন্ত, এইভাবে 20 ন্যানো সেকেন্ড পর পর কিন্তু সেটা শেপ চেঞ্জ করতেছে। হ্যাঁ, আবার যদি 25 মেগাহার্টজ হয় তাহলে কি হচ্ছে আমার 1/25 মানে হচ্ছে 40 ন্যানো সেকেন্ড, 40 ন্যানো সেকেন্ড পর পর তার টাইমিং সিগন্যাল চেঞ্জ হবে। তো এখান থেকে আমার দেখুন যে এখানে
এই যে এই পর্যন্ত হচ্ছে একটা টাইমিং সিগন্যাল। আবার এখান থেকে কিন্তু আবার 40 পর্যন্ত 80-তে গিয়ে হবে আরেকটা। আবার যদি আমি 12.5 চিন্তা করি তাহলে কি হবে আমার 1/25 ইকুয়াল টু হচ্ছে 80, ঠিক আছে। তাহলে এখানে দেখুন এই জায়গা থেকে এই 80 পর্যন্ত হচ্ছে আমার একটা সিগন্যাল। তো এইভাবে মূলত টাইমিংটাকে আমরা ড্র করতে হবে। আশা করি এটাও আপনারা বুঝতে পারছেন। তো আমরা এবার নেক্সট কোশ্চেনটা সলিউশন করব। নেক্সট কোশ্চেনটা বলছিল হচ্ছে এইভাবে যে তিতাস গ্যাস হ্যাভ মেনি কাস্টমার্স, এ কাস্টমার হ্যাজ মেনি মিটার্স অ্যান্ড এ মিটার ইজ ওন বাই অনলি ওয়ান কাস্টমার, the customer has ID name and address and a meter has meter ID type and manufacturer, draw the year diagram। এখানে দুইটা টেবিল দেয়া আছে, একটা হচ্ছে কাস্টমার এবং একটা হচ্ছে মিটার। কাস্টমার টেবিলের অ্যাট্রিবিউট হচ্ছে কি আইডি নেম এবং অ্যাড্রেস, এবং মিটারের অ্যাট্রিবিউট হচ্ছে মিটার আইডি টাইপ এবং ম্যানুফ্যাকচার। যে রিলেশনটার কথা বলছে, এই কাস্টমার হ্যাজ মেনি মিটার্স and a meter is owned by one customer, so this relationship is a one to many relationship between customer and meters। সো এই জন্য আমি একটা এক্সাম্পল এখানে দেখাইছি। দেখুন যে আমাদের একটা ইন্ডিয়ান ওয়েবসাইটের এক্সাম্পলটা আছে, কিন্তু এই ওয়েবসাইটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের যে চাকরি পরীক্ষাগুলো হয় পরীক্ষার জন্য। তো এইটা এক্সাম্পলটা কেমন, যদি আমাদের এ এবং বি দুইটা টেবিল হয় এবং আর যদি একটা রিলেশন হয় যেটা হচ্ছে এই যে বি এর মেনি টু ওয়ান, অর্থাৎ এই যে বি কিন্তু মেনি, এবং অর্থাৎ এখানে এই এক্সাম্পলের সাথে আমি মিলাই তাহলে বিটা হবে হচ্ছে মিটার এবং এটা হচ্ছে কাস্টমার, ঠিক আছে। অর্থাৎ একাধিক মিটার একজন কাস্টমারের হতে পারে, ঠিক আছে এইটা। তো এই ক্ষেত্রে আমরা আসলে টেবিল কিভাবে লিখবো, এ টেবিলে তো টেবিল দুইটা আসি, এবং আমরা আর একটা যে টেবিল লিখবো অর্থাৎ রিলেশনাল টেবিল যে লিখবো সেটা হচ্ছে যে আর বি যদি আমি লিখি তাহলে আমার হবে কি এখানকার যে প্রাইমারি কি লিখবো, এরপরে হচ্ছে এটার প্রাইমারি কি লিখবো, এবং এরপরে হচ্ছে বাকি এটার যেটা আছে সেটা লিখবো আমি, ঠিক আছে। ঠিক একইভাবে যে কাস্টমার এখানে হচ্ছে 1 এবং মিটার হচ্ছে এন, তাহলে এখন আমি যদি আর একটা রিলেশন লিখতে চাই তাহলে সেটা হচ্ছে ওন নামে যদি একটা হয় ডব্লিউএন ওন্ড হয়, তাহলে ওন রিলেশনের আমার আইডি কি কি হবে, এটা হচ্ছে আইডি থাকবে, এটা হচ্ছে কাস্টমার আইডি এবং এরপরে মিটার মিটার আইডি, তারপর থাকবে টাইপ এন্ড হচ্ছে ম্যানুফ্যাকচার, ঠিক আছে। এইভাবে ওন নামে একটা রিলেশন আমরা ক্রিয়েট করতে পারি। তো এই যে উপরের যে এই ফিগারটা কিন্তু লিখে দিলে আমাদের অ্যান্সার হয়ে যেত। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং এই ওয়েবসাইট থেকে এই অনেকগুলো কেস দেওয়া আছে, এই কেসগুলো অবশ্যই স্টাডি করবেন, তাহলে কিন্তু রিলেশনাল ডায়াগ্রাম ড্র করার কোনো প্রবলেম হবে না। তো আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখান থেকে দেখে নেবেন। তো চলুন আমরা আবার নেক্সট কোশ্চেনটা সলিউশন করার চেষ্টা করি। নেক্সট কোশ্চেনটা আসছিল হচ্ছে যে কনস্ট্রাক্ট এ বি প্লাস ট্রি ইন্ডেক্স স্ট্রাকচার অফ এমপ্লয়ি আইডি ফর গিভেন রিলেশন এমপ্লয়িজ আর শোন অ্যান্ড বিলো ইন দা n ইকুয়াল টু 4। শুধুমাত্র এমপ্লয়ি এখানে একটা টেবিল দেয়া আছে, এই টেবিলটা আমরা বি প্লাস ট্রি ড্র করব। তো আমরা জানি বি প্লাস ট্রির ক্ষেত্রে এই যে এখানে যে n ইকুয়াল 4 দেয়া আছে, তাহলে আমরা স্লট নিতে পারবো হচ্ছে স্লট ইকুয়াল টু এই n মাইনাস 1টা নিতে পারবো, অর্থাৎ 4 মাইনাস 1 ইকুয়াল টু 3টা নিতে পারবো। তো আমি ফার্স্ট স্টেপে কি করব, ফার্স্ট স্টেপে আমরা প্রথম যে, এবং এটা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে করতে হবে, ছোট থেকে বড় আকারে করতে হবে, ঠিক আছে। যদি নাম্বার থাকে তাহলে ছোট থেকে বড় আকারে করে নেবেন আগে। এখানে যে তিনটা হলো বাইনারি এ বি প্লাস ট্রি রুলস হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার থাকবে আর কি। তো প্রথম তিনটা নিয়ে আমি যেহেতু স্লট অনুযায়ী তিনটা স্লট নিয়ে আমি এখানে গঠন করলাম। এরপরে যখন আমি এই যে 4 নাম্বার E4টাকে আমি ইনসার্ট করব, তখন কি হচ্ছে, তখন তো আমার তো এখানে যদি আমি ইনসার্ট করি 4 E4, তাহলে যেটা তো আমার ব্যালেন্সিং হলো না, এটাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার জন্য আমার এই সর্বশেষ যেটা এটাকে রুট বানিয়ে দিয়ে এইটাকে আমি 2 ভাগ করব, ঠিক আছে। তো এইভাবে 2 ভাগ করে দিলাম, ঠিক আছে। এখন আমরা কি করব, আবার E5 কে ইনসার্ট করব। E5 কে কোথায় ইনসার্ট করব, এটা যেহেতু লেভেল ওয়াইজ আমরা ইনসার্ট করব, তাহলে এখানে এই যে এই ঘরে আমি ইনসার্ট করব, এই ঘরে ইনসার্ট করলাম, এবং এখনো কিন্তু ব্যালেন্সিং আছে, অর্থাৎ তিনটার কথা বলছি, তিনটাই কিন্তু আমার এখানে আছে। এরপর যখন আমি E6টা ইনসার্ট করব, E6 আমি ধরেন এখানে ইনসার্ট করলাম, তখন কিন্তু আমার ব্যালেন্সিং হলো না। এই ব্যালেন্সিং করার জন্য কি করতে হবে, এর যে ইমিডিয়েট আগের যে সর্বশেষ যে বড়টা আছে সেটাকে আমি উপরে তুলে দেবো। এই জন্য আমি এই যে E5 কে উপরে তুলে দিলাম এখানে, এবং এটাকে 2 ভাগ করলাম, এটা একটা এবং এটা একটা। তাহলে এটাকে 2 ভাগ করলে কি হচ্ছে, এটা একটা 3 4 হচ্ছে এবং 5 6 হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের নির্ণয় বি প্লাস ট্রি। আশা করি বুঝছেন। তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এটা কিন্তু মাঝে মাঝেই দিয়ে থাকে। তো চলুন আমরা নেক্সট কোশ্চেনটা সলিউশন করব। নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে এখানে 10টা এমসিকিউ ছিল, আমি 8টা এমসিকিউ কালেক্ট করতে পারছি,
এমসিকিউ গুলো খুবই সহজ ছিল, এখানে আসলে বোঝার কিছু নাই, আপনারা জাস্ট একটু রিডিং পড়েন, রিডিং পড়লে কিন্তু বুঝতে পারবেন। এই জন্য আমি আসলে এগুলো আলোচনা করলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে এই 5টা ছিল এবং বাকি এই যে এই 3টা, ঠিক আছে। আমি এই যে লাল কালারের যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে অ্যান্সার। তো এইভাবেই গ্যাস সেক্টরের প্রশ্নগুলো হয়ে থাকে। তো আশা করি আপনারা আগামী পরীক্ষাটা খুব ভালোভাবে দেবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।